বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। জাতীয় সংসদের ভেতরে এবং জাতীয় সংসদের বাইরে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। আমরাও প্রায় প্রতিদিনই বাজেট নিয়ে কথা বলছি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে, এবং এটা একটা রাজনৈতিক দলিলও আমরা সবাই জানি। এবং একটা সরকার কাকে অগ্রাধিকার দিচ্ছে, কি অগ্রাধিকার দিচ্ছে, কোন শ্রেণীর মানুষের পাশে সে দাঁড়াচ্ছে, ভবিষ্যতের বাংলাদেশকে সে কীভাবে দেখতে চায়, তার একটা প্রতিফলন বাজেটে ঘটে, কারণ এটাকে রাজনৈতিক দর্শন হিসেবে অনেকে বিবেচনা করেন। তাই বাজেটের আলোচনা এবং আলোচনাটা অর্থনীতি এবং রাজনীতিকে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। কাজেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, এবং আমার ডানে রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাজেট নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আমি বাজেট নিয়ে আলোচনাটা শুরু করতে চাই, রাজনীতির প্রসঙ্গ যাব। মিস্টার হাবিবুর রহমান হাবিব, একটু বুঝতে চাই একজন রাজনীতিক হিসেবে এই বাজেটের রাজনৈতিক বার্তাটা আসলে কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তৃতীয় মাত্রার সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সমালোচক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে আমার শুভেচ্ছা। আসলে বাজেট যখন যে সরকার ক্ষমতা থাকে তখন তার জনগণের জন্যই করতে চায়, অনেক করতে পারে না, ইচ্ছা থাকলেও পারে না, অনেক সময় করেও না। তবে সবাই চায়, সব সরকারই চায় যে জনগণের পক্ষে কাজ করতে। এই বাজেটে ধরেন কতগুলি দিক আছে, যেমন এইবারে মনে প্রথম শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষা স্বাস্থ্য দুটোতেই, শিক্ষা স্বাস্থ্য যেটা আমাদের মৌলিক চাহিদা, যেটা দুইটা, তাহলে এটা নিঃসন্দেহে তাহলে জনগণের সরকার। তারপরে সামাজিক নিরাপত্তা বলে, যেমন 40 লক্ষর উপরে ফ্যামিলি কার্ড, প্রায় 14,500 কোটি টাকার উপরে। সেখানে এইভাবে যদি দেখতে যান, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, স্বাস্থ্য কার্ড বলেন, বিভিন্নভাবে সামাজিকভাবে মানুষ যারা পিছিয়ে আছে অথবা যারা ওইভাবে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারছে না, অনিশ্চিতের মধ্যে থাকে, তাদের লক্ষ্য করে কিন্তু বাজেটটা তৈরি করা হয়েছে। এখন এই বাজেটকে নিয়ে নানান ধরনের বিভিন্ন আলোচনা সমালোচনা করছে। কোথায় টাকা পাবে, টাকার বিকল্প থেকে, কার টাকা, আপনার রাজনৈতিক কর্মসূচি এটা, আমাদের তো এটা কোনো ব্যাপার না, কেন এটা দিবেন, আপনি পকেট থেকে দিবেন, নানান কাহিনী। কিন্তু যেখান থেকে টাকাটা তো ট্যাক্সের মাধ্যমে আসবে, সেই টাকাটা জনগণের কাছেই তো যাচ্ছে, জনগণের বাইরে দেওয়া হচ্ছে না। অথবা নিচক এই আলোচনা করে এই বাজেট নিয়ে, যেমন আমি বিরোধী দলের চিফ হুইপের বক্তব্য শুনলাম, এই বাজেট জনগণের বাজেট না, এই বাজেট ঠিক মতো হয় না। তা আমি বললাম, বাজেট সম্বন্ধে সে জানেই বা একটু কথা বলার সময় অনেক কিছু বলা যাবে, জানতে তো কোনটা দুর্বলতা আছে, কোন জায়গাটা না হলে ভালো হয়। একটা জিনিস তো আপনি দেখেন যে বাজেট আজকে আমরা আলোচনা করতেছি, এই কথা যখন আমি এখানে বলবো, তখন যারা জানবে না, যারা জানে না, তারা বলবে হাবিব একদিন শুনতাম যে ভালোই সে কথাবার্তা বলে, কিন্তু আজকে দেখি একটা ডাহা একটা ভুল তথ্য দিচ্ছে। সেই তথ্যটা কি? এবারে বাজেট হলো 9,38,000 কোটি টাকা, অথচ আজ থেকে 55 বছর আগে এই বাংলাদেশের বাজেট ছিল মাত্র 786 কোটি টাকা। মাত্র 786 স্বাধীনতার পর প্রথম বাজেট 786 কোটি টাকা, আর এখন হলো 9,38,000 কোটি টাকা। এই যে দিনের যুগের পরিবর্তন, অর্থনৈতিক সমৃদ্ধির কারণে এটা এসেছে। এবং এখানে আমি বলতে সত্য কথা যেটা বলতে তো কোনো সমস্যা নেই। শামীম হায়দার পাটোয়ারি অত্যন্ত বিচক্ষণ মানুষ, উনিও স্বীকার করবেন যে সর্বশেষ যে এরশাদ সাহেব যে বাজেটটা দিয়েছিলেন, সেই বাজেটটা ছিল 90-95 বিদেশ নির্ভর বাজেট। বিদেশ থেকে টাকা আসবে, সেখান থেকে সেটার উপর ভিত্তি করে। এবারে বাজেট দেখেন আপনি, দেশীয় উৎস থেকেই ম্যাক্সিমাম। এবং বিএনপি যখন ক্ষমতা আসলো 2091 সালে, 91 বেগম খালেদা জিয়া, সেই বেগম খালেদা জিয়া বাজেট দিয়ে, শেষ বাজেট দিয়ে গেছিলেন যখন, তখন 53% দেশীয় উৎস থেকে বাজেটের সংযোজন করেছিলেন, উৎস থেকে আসার কথা ছিল। তো এই যে এটা এমনিতে হয়নি। তখন বিএনপি সরকার দেশ পরিচালনার জন্য প্রথমে এসে যে কাজটা তারেক রহমান করলেন, ম্যাডামও সেই কাজটাই করেছিলেন, কোনো দিকে তাকালেন না। এসেই নির্বাচনী ইশতেহারে তার 10,000 টাকা কিনে সুদ মাফ করার কথা ছিল না, 5,000 টাকা কিনে সুদ সহ আসল মাফ করার কথা ছিল না, ম্যাডাম মাফ করে দিলেন।
দেওয়ার পরে সাইবুর রহমান ম্যাডাম কীটা কাজ শুরু করলেন, দেশটা লাভ কী করে, সব মাফ করে দিচ্ছেন, এত টাকা পাবো কোথায়? ম্যাডাম বললো আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ আমরা বাঁচবো, আমরা বাঁচলে দেশ বাঁচবে। এই যে মানে সিদ্ধান্ত, তাই ভ্রমণ এসে একই কাজ করলেন। 10,000 টাকা কিনে সুস্থ কারো ধরেন 20,000 25,000 টাকা হয়ে গেছিলো, সব মাফ করে দিলেন, একজনকে বাদ রাখেন নাই। এটা বিশাল একটা ব্যাপার। এখন এই যে বাজেট, এই যে টাকাটা যেটা আসতেছে কীভাবে হলো, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী তখন উনি মনে হয় 92 সালেই বা 93-92 সালের দিকেই উনি ভ্যাট প্রবর্তন করলেন। ভ্যাট পৃথিবীর সব দেশে দেশে ছিল, আমরা না জেনে না বুঝে হয়তো আমরা সেটা প্রবর্তন করি। সাইফুর রহমান ভ্যাট প্রবর্তন করলেন, তখন এই যে অর্থনৈতিক সচ্ছলতা বা এই যে দেশীয় উৎসাহ থেকে বাজেটের সংযোগ সুযোগটা আসলো। এখানে একটা জিনিস বলে রাখি, আমি যেহেতু টুকিটাকি ব্যবসার সাথে জড়িত ছিলাম, তো আগে আমরা যারা কনস্ট্রাকশন কাজ করতাম, যারা বড় বড় কোম্পানি বিশেষ করে, তাদের কাছে ইনকাম ট্যাক্স কেটে রাখতো। সেই ইনকাম ট্যাক্স পরবর্তী সময় বছর শেষে এসে তারা উকিলের মাধ্যমে হয়তো যে 10 লক্ষ টাকা ইনকাম লস দিয়েছে, সে সেখানে 3 লাখ টাকা ফেরত নেওয়ার চিন্তা করতো, বিশেষ করে কোম্পানি করে। তারা দেখাতো যে আমার লস হয়ে গেছে, ইনকাম হলে তো ইনকাম ট্যাক্স সরকার কেটে রেখেছে, কিন্তু আমার লস হয়ে গেছে, ফেরত দিতে হবে। কিন্তু ভ্যাটের ক্ষেত্রে এসে এই সুযোগ কিন্তু নেই। ভ্যাট আপনার 15% টাকা দিয়ে 4.5% ভ্যাট কেটে রাখবে, বা আমি ইম্পোর্টও করতাম, ইম্পোর্ট করার সময় 15% ভ্যাট কেটে রাখতো। এই করে কিন্তু অর্থনীতিটা সামনে এগিয়ে গেল, যারই ফলশ্রুতিতে আজকে আমাদের 9,38,000 টাকা বাজেট। আমি শুনবো আরও আপনার কাছ থেকে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে জনগণের দিক থেকে, সাধারণ জনগণের দিক থেকে এই বাজেট নিয়ে আশাবাদী হবার কোনো কারণ আছে কিনা বা কারণ খুঁজে পাওয়া যাবে কিনা। আরেকটা হচ্ছে যে বাইরে থেকে যে যাই সমালোচনা করুক না কেন, সরকার তার অঙ্গীকার পূরণ করছে কিনা সেটাও আমরা একাডেমিক্যালি বিবেচনা করতে পারি। সো বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো, সেগুলোর প্রতিফলন আপনি বাজেটে দেখতে পাচ্ছেন কিনা? এবং আরেকটা প্রসঙ্গ সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক বাস্তবতা এখন, এই বাস্তবতা এবং ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে কোনো সংঘাত আছে কিনা? জি, ধন্যবাদ। আমার অত্যন্ত প্রিয় হাবিব ভাই এখানে আছেন, অনেক বড় মাপের রাজনীতিবিদ, অনেক আন্দোলন করেছেন, অনেক চেকার্ড পলিটিক্যাল ক্যারিয়ার তার। উনি ঠিকই বলেছেন, এরশাদ স্যার আমলের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল প্যারিস কনসোর্টিয়াম। অর্থমন্ত্রী তার সমস্ত কিছু নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে বসতো এবং যা বলতো তাই মেনে আসতে হতো, কারণ ওই টাকাটা না দিলে বাংলাদেশ বেতন দিতে পারতো না, ওই টাকাটা না দিলে 20 লক্ষ মেট্রিক টন চাল যে আমাদের আমদানি করতে তো ওই টাকাটা পাওয়া যেত না। এরশাদ স্যার আমাকে বলে গেছে, তার এটাই টেনশন ছিল। এরপরও সেই সময় প্রচুর হরতাল হতো, বাংলাদেশ উন্নয়ন হওয়া শুরু করলো হরতাল বন্ধ হওয়ার পরে। আর সাইফুর রহমান সাহেবের ব্যাপক অবদান আছে, যে ভ্যাট উনি শুরু করেছিলেন, ভ্যাটের প্রতিবাদে সেই সময় কিন্তু আন্দোলন হয়েছিল, হরতাল হয়েছিল, ব্যবসায়ীরাও প্রতিবাদ করেছিল, কিন্তু উনি কিন্তু বলেছিলেন উনি ভ্যাট দেবেন। এবং সেই সময় একটা কালচার ছিল, আইনমন্ত্রী বা অর্থমন্ত্রীরা যা বলতো প্রধানমন্ত্রীও সেখানে ইন্টারফেয়ার করতো না, কারণ তারা পেশাদারিত্ব ছিল। সেই ভ্যাটই তো আজকে এখন বিশাল একটা টাকা হয়ে দাঁড়িয়েছে, ওটা বাড়বে আরও। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এই বাজেটটা অনেক বেশি মানবিক, 42 লক্ষ কৃষি কার্ড, 41 লক্ষ ফ্যামিলি কার্ড। এইটাকে ইংলিশ ভাষায় একটা টার্ম আছে, কিউজোটিক, অতি আদর্শিক। এই বাজেটটা অতি আদর্শিক সমস্যায় ভুগতে পারে। আরেকটা হচ্ছে এই বাজেট ধরে নিচ্ছে রাষ্ট্র হবে অনিরিক, মানে ড্রিম স্টেট, শান্তি থাকবে, প্রচুর আয় হবে, প্রচুর খরচ করব, যেহেতু আয় হবে। এটাও কিন্তু একটা ভালো দিক। আজে বাজে প্রজেক্টে টাকা না দিয়ে সাধারণ মানুষকে সরাসরি টাকা দেওয়া হচ্ছে, দুর্নীতির ইয়েটা কিছুটা কমতে পারে। কিন্তু মানে মেইন সোর্স তো হবে হচ্ছে কর কালেকশন হবে কোত্থেকে? কর তো একটা চাকার বিষয়, এই চাকাটা তো ঘুরছে না, এত দ্রুত ঘুরবেই না। সরকারের ফার্স্ট ইয়ার এটা 1,27,00,000 টাকা সুদ দিতে হবে, 55 লক্ষ টাকার মূল 1,27,500 কোটি টাকা সুদ দিতে হবে, 55,000 কোটি টাকা দিতে হবে আসল ঋণ, তারপরে 50,000 কোটি টাকা সরকার বেতন বাড়িয়েছে এবার আবর্তন ব্যয়, এবং কর আদায়ের জন্য যে টার্গেট করা হয়েছে এটা কোনোভাবেই এই কর আদায় হবে না। যখন কর আদায় হবে না তখন আপনি ব্যাংক থেকে লোন নেবেন অথবা উচ্চ হারে, অর্থাৎ আজকে যেটা 1,27,500 কোটি টাকা সুদ, এটা পরের বছর গিয়ে হয়ে যাবে 1,50,000 কোটি টাকা। এবং যখন সরকার ব্যাংক থেকে টাকা নেবে, লোন নেবে, তখন স্বাভাবিকভাবে বেসরকারি খাত কিন্তু লোন পাবে না। ইউনুস গভর্নমেন্টের আমলেও বৈদেশিক ঋণ যেটা বলেছিল তার অর্ধেক পেয়েছে, বর্তমানেও অর্ধেক পাবে। তাই হয়ে থাকে তাহলে দেশে একটা তারল্য সংকট প্রাইভেট সেক্টরে হবে এবং ইনফ্লেশন বাড়বে। তার সাথে যুক্ত হবে আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে তেলের দাম বেড়ে আছে,
সরকার সেই তেল ভর্তুকি দিয়ে মানুষকে দিচ্ছে, এই ভর্তুকি সরকার বেশি দিন দিতে পারবে না। তেলের দামটা যখন বাড়াবে তখন ইনফ্লেশন হবে। বাজেটের টোটাল স্কিমে কিন্তু তেলের দামের কনসিকুয়েন্সটা সামহাও আসে নাই। তো তারপর আমি বলবো সরকারের প্রথম বাজেট, এখানে ভালো অনেক জিনিস আছে, যেমন 50,000 টাকা পর্যন্ত আপনি উইদাউট সিকিউরিটি লোন পাবেন তরুণরা, এটা ভালো জিনিস। 2 দিনের মধ্যে কোম্পানির রেজিস্ট্রেশন হবে, এটা ভালো জিনিস। 60টা অ্যাসেনশিয়াল কমোডিটির দাম কমাতে বলা হয়েছে, অ্যাগেইন সাবসিডি চলে আসবে। আপনি অ্যাসেনশিয়াল কমোডিটির দাম কমাবেন কীভাবে? সাবসিডি দিতে হবে। আর হচ্ছে বেশ কিছু শিল্পে কর রেয়াত দেওয়া আছে, এটাও শিল্পপতিরা ভাবতে পারে আমরা কর রেয়াত এখানে আসবো। কিন্তু মুশকিলটা হলো কি, যদি অর্থনীতির সাথে তো তীব্রভাবে রাজনীতি জড়িত, যদি স্ট্যাবিলিটি না থাকে তাহলে এই কর রেয়াত থাকলেও কেউ টাকা বিনিয়োগ করবে না। রপ্তানি নেগেটিভ, এফডিআই প্রায় শূন্যের কোঠায়। আমরা গত 2-3 মাসে নতুন কোনো কোম্পানি কিন্তু দেখিনি, নতুন কোনো ইনভেস্টমেন্ট খুব বেশি দেখিনি। এবং বিগত ইউনিট সরকারের সময়ও যে বিনিয়োগের যে ফুলঝুরি বলা হয়েছিল ওটাও ব্যর্থ ছিল। সেদিক থেকে এই বাজেট অর্থ সংকটে ভুগতে পারে। যদি বাজেট অর্থ সংকটে ভুগে ফেলে তখন যেটা সরকাররা করে এবং অর্থনীতিবিদরা প্রেডিক্ট করেছে, টাকা ছাপায়। এবং টাকা ছাপালে কি হয়? এবং টাকা ছাপানো মানে অর্থনীতি ইনফ্লেশন হয়ে সব কিছু এলোমেলো হয়ে যাবে। সেদিক থেকে আমি মনে করি এই বাজেটটা আদর্শিক, মানবিক, পেশাদারিত্ব কম, আবেগ বেশি। বাজেটটা আবেগ বেশি, পেশাদারিত্বটা একটু বেশি আসা উচিত ছিল। আর যে বেতনটা বাড়ানো হয়েছে, এই বেতন বাড়ানোর কারণেও ইনফ্লেশন বাড়বে। বেতন বাড়ানোর কারণে ইনফ্লেশন বাড়বে, প্রাইভেট সেক্টর তখন চাপে পড়বে, কারণ তাদেরকে বেতন বাড়ানোর একটা চাপ আসবে। প্রাইভেট সেক্টরে এই বেতন বাড়ানো নিতে পারবে না। আর আপনি যখন 41 লক্ষ নারীকে, আমি মনে করি 41 লক্ষ নারীকে দেওয়া সম্ভব না, এটা আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। যদি 20 লক্ষ নারীকেও আপনি দেন, ওই যে ক্যাশ টাকাটা দিবেন ওটা কিন্তু বাজারে ইনফ্লেশন বাড়াবে। যে ইনফ্লেশনটা ছিল 8.5%, এটা আজকে 9.5 হয়েছে, কালকে 10 হবে। এটাকে টেনে 7-এ আনার যে প্রতিশ্রুতি অর্থমন্ত্রী করেছেন, এটা উনি পারবেন না। যদি না পারেন তাহলে ওনার সব অঙ্কগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। তবে যেহেতু নতুন প্রথমবারের প্রাইম মিনিস্টার জনাব তারেক জিয়া, উনি বড় মন নিয়ে, বড় প্রত্যাশা নিয়ে শুরু করেছেন, এই সাহসিকতাটাকে আমরা সাধুবাদ জানাই। জি, মিস্টার আবিব, আপনি আপনার সূচনা বক্তব্য বলছিলেন যে অনেকেই বলছে টাকা আসবে কোত্থেকে। প্রশ্নটা তো খুব একটা অযৌক্তিক। বাজেটটা বড়, রাষ্ট্রের ব্যয় বাড়ছে, ব্যয়ের অনেক সুন্দর সুন্দর খাত আছে, অনেকেই প্রশংসা করছে, কিন্তু আয়টা হবে কোত্থেকে? একটা বড় ঘাটতি আছে। আয় যেসব খাত থেকে দেখানো হয়েছে, যেমন রাজস্ব, জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণ করবে, কিন্তু তাদের টার্গেট যেটা দেওয়া হয়, আমরা অতীতেও রেকর্ড দেখছি, কোনোদিনই তারা টার্গেট ফুলফিল করতে পারছে না। আরেকটা হচ্ছে যে সামাজিক সুরক্ষা খাতের অনেক সম্প্রসারণ, কিছু যেমন ফ্যামিলি কার্ড নিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একটা প্রশ্ন তোলেন। সো এটা হয়তো এক ধরনের রাজনৈতিক প্রয়োজন বা কল্যাণ রাষ্ট্রের দিকে যাবার একটা চেষ্টা বা অগ্রগতি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রাইভেট সেক্টর যদি কাজ করতে না পারে, সচল না হয়, উদ্যমী না হয়, তাদের জন্য যদি ওই সুযোগ সুবিধা না থাকে, শেষ পর্যন্ত আসলে সরকারের এই যে বিনিয়োগ, কর্মসংস্থান, প্রবৃদ্ধি, এগুলো এই সামাজিক সুরক্ষা খাত নিশ্চিত করতে পারবে কি না? আপনি খুব সুন্দরভাবে কথাটাকে নিয়ে আসছেন, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। কথা হলো যে এই টাকা তো আহরণ করতে হবে দেশের মধ্যে থেকে। আমাদের দেশের সরকারি কর্মচারীর সংখ্যা কত? 20 লাখের কম। এই 20 লাখের জন্য তাদের বেতন বৃদ্ধি করা হলো, তাহলে আর বাদ বাকি সবার উপরে কেন্দ্রের প্রভাবটা পড়বে, এটা একটা দিক। এখন তাহলে পরে টাকাটা আসবে কোথা থেকে? 50,000 কোটি টাকা অতিরিক্ত দিতে হবে। এই টাকাটা আসতে হবে আপনার করের আওতায় বেশি লোককে নিয়ে আসতে হবে, বুঝেই নিয়ে আসতে হবে। যেমন এমন অনেক মানুষ, যেমন ধরেন যারা সরকারি চাকরি করেন বা বিভিন্ন আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, তারাও কিন্তু আপনার একটা করের আওতায় আসে। কিন্তু তো এদের সে অনেক বেশি উপার্জন করে আমাদের এদের ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক গ্রাম ভিত্তিক, শহর ভিত্তিক, ছোট শহর ভিত্তিক ব্যবসায়ী। তারা কেউ ধরেন বাঁধাই ব্যবসা করে, কেউ হয়তো দেখে সারা বছর ধরেন সেখানে আপনার রবি শস্য মানে রাখলো, গোডাউনে রাখলো, কেউ রসুন রাখে, বিভিন্ন ধরনের কৃষি পণ্যজাত পণ্য যেগুলো আছে সেগুলো তারা জমা করে রেখে তারা বছর শেষে কিন্তু যখন শেষের দিকে গিয়ে দাম বাড়ে তখন অনেক টাকা বিক্রি করে, তারা কিন্তু কট্টর দেয় না। এমন অনেক মুদি দোকানদার আছে যারা কিন্তু অনেক টাকা মাসে ইনকাম করে, তারা কর দেয় না।
এইগুলি খুঁজে সততার সাথে যদি বের করি, আমার যেমন সরকারি কর্মকর্তা 20 লাখের কম, করদাতার সঙ্গে খুব 20-25 লাখের বেশি না। আমি কিন্তু করদাতা একবার আমি বলবো না, তো 25-30 লক্ষ করদাতা আমরা নিয়ে আসতে পারি, কিন্তু আওতায় নিয়ে আসতে পারি, তাদের খুব একটা কষ্ট হবে না। আমরা প্রাথমিকভাবে আমরা যদি মনে করি যে এক একটা করদাতার কাছ থেকে যদি আমরা 5,000-10,000 টাকা করে দিতে, শুরু থেকে বড়, তাদের খুব একটা চাপ পড়বে না, এবং এখানে হিউজ পরিমাণ টাকা চলে আসবে। সেটা দিয়ে আমরা বুঝিয়ে, আমরা যদি টেলিভিশনে আসতে, যেমন আপনি সুন্দর একটা জিনিস নিয়ে আসলেন, এরকম যে আমরা যে কাকে দেবো, আপনার করের টাকাটা সেবামূলক কাজে ব্যয় হবে। আপনি যে করটা দিচ্ছেন সে টাকাটা চুরি হবে না, আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা দেশ থেকে পাচার হবে না, আপনি যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটা আপনার এই দেশে ইনভেস্ট না করে বিদেশে ইনভেস্ট করবেন না, তাহলে কিন্তু মানুষ কর দিতে আপত্তি করবে না। আপনাকে এইটা যেমন ধরেন মানুষ জাকাত দেয়, টাকা যাদের টাকা আছে দেয়, অনেকে দেয় না। কেন দেয়? ধর্মীয় সেন্টিমেন্ট থেকে দেয় তারা, যে এইটা দিলে পরে আমার সওয়াব হবে বা ইসলামের অনুশাসন মানা হলো। এবং বিদেশে বহু মানুষ আছে যারা টাকা নিয়ে বসে আছে কিছু সামাজিক কাজ করার জন্য, কিন্তু তারা লোকটা পায় না, কাকে দিবে। যেমন আমি আমার এলাকায় যখন কাজ করি, আমি আমার অন্তপুর, আমার সন্তান আল্লাহদান ছিল, ওর জন্য আমি একটা আন্তর্মানব কোনো সমিতি করেছি, সেখান থেকে যতটুকু পারি করি। সেই সাথে আমার সাথে একটা শিল্পী ইউনিভার্সিটির কাজ করে। আমি অদ্ভুত, চিন্তা করতে পারবেন না, একটা একদম এরকম জড়সড় একটা ছোটো বাড়ি দেখালো, ওইটা সেই ইউটিউবে দিয়ে দিল। দেখা যায় যে 1 মাসের মধ্যে ওকে বাড়ি করে দেওয়ার জন্য কেউ না কেউ টাকা পাঠিয়েছে, 1,50,000 যে যতটুকু পারে বাড়ি করে দিচ্ছে, সেখানে ল্যাট্রিন করে দিচ্ছে, সেখানে তার বাথরুম গোসলখানা করে দিচ্ছে, টিউবওয়েল এগুলো বসে দিচ্ছে। তারপরে ক্যান্সার রুগী, আমি হয়তো থাকি সাথে, দেখালাম এটা ক্যান্সার রুগী, দেখা যাচ্ছে 15 দিনের ভিতরে তার জন্য 50,000 টাকা হয়ে আসলো। এটা সেবামূলক কর্মকাণ্ড করার জন্য আমার, তারা কিন্তু বাঙালি, বিদেশে আছে তারা, সেখান থেকে তারা টাকা পাঠাচ্ছে। এইভাবে যদি আমরা সরকার যদি জনগণকে বোঝাতে পারি যে আপনার টাকাটা মানব কল্যাণ তো আপনি দিতে পারতেছেন সরাসরি, সরকারের মাধ্যমেই আপনার এই টাকাটা মানব কল্যাণে ব্যয় হবে, তখন ও কিন্তু কর দিতে সে আপত্তি করবে না। এই জন্য কর দেওয়ার লোকের সংখ্যা বাড়াতে হবে। তাহলে আপনার এই যে সামাজিক যে এইগুলি আছে, একটা জিনিসও এই টাকাগুলি যেভাবে মানে আমরা নির্ধারিত করা হচ্ছে, এখানে দুর্নীতির কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। দিল্লি পাশে মহা বিপদে পড়ে যাবে, যেই করুক না কেন। আমি নিজের চোখে দেখেছি যে এর আগে তো 10 টাকা কেজি চাউল দেওয়া হতো, যার বাড়িতে বিল্ডিং আছে এক বাড়িতে 3-4জনকে দেওয়া হতো, যার পাওয়ার কথা না তাকে দিত। তারপরে এগুলি রবি শস্য দেখেছি আমি, সামাজিক যেগুলো আপনার সরিষার বীজ দেয়, গমের বীজ দেয়, ধানের বীজ, ধান দেয়, এইগুলি গিয়ে সরিষাটা নিয়ে তেল ভাঙে, খাঁটি সরিষার তেল খায়, আর গমটা দিয়ে আটা বানায় খায়, লাল আটা রুটি খায়, আর ধানটা দিলে মুড়ি বানায় খায় বা চিড়া বানায় খায়। মানুষকে দিত না, সার বিক্রি করে দিত। এখন আমরা যখন দিই, মানুষ বলে এ আবার কোথা থেকে আসলো, এটা তো আমরা কোনো শুনি নাই। সার দেবে আমাকে, ধান দেয়, শস্য দিতে, আমরা ওই জায়গাটা নিয়ে যাচ্ছি। এই যে ল্যাট্রিন গ্রামীণ দেওয়া যাচ্ছে, পরিষ্কার বক্তব্য, কেউ এখান থেকে একটা টাকা নিয়ে যেন টাকার বিনিময়ে কাউকে না দেয়। এই কার্ড, এই যে বিজেপি কার্ড যেটা দেওয়া হয়, এই কার্ড কিন্তু বিক্রি করতে পারবে, মাসের যে চালটা নেয় সে বিক্রি করতো ওই এক শ্রেণীর। আমরা এই জিনিসগুলো খুব সতর্কতা অবলম্বন করতেছি যে প্রকৃতপক্ষে তাদের কাছে যেন দেয়। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমাদের মন মানসিকতা এত খারাপ। আপনার এই যে প্রসূতি ভাতা একটা আছে, হয়তো তার আর বাচ্চাই হবে না, তাকে প্রসূতির নাম তার খাতায় লেখাই দিয়ে 35,000 30,000 টাকা পাই নেয়। আমি একজন বললাম, আরে ভাই ভুল করে দাদার নাম দিয়ে দেবো না, দাদা শেষ করে বলতে আমি প্রসূতি হবো কোথার থেকে। তো এই যে নীতি নৈতিকতার থেকে আমাদেরকে আগের ওখান থেকে পরিহার আমরা করতে পারি। আমি মনে করি আমাদের মানবিক প্রধানমন্ত্রী, ওনার ভিতরে এই যে উনি বিদেশে যখন থেকেছেন, আমার সাথে আমাদের আগের গল্প, 2006 সালের দিকে হবে, 5 সালের দিকে হবে, আমাকে উনি রংপুর সৈয়দপুরে নিয়ে গেছিলেন একটা সম্মেলনে, শুধু আমাকে নিয়ে গেছিলেন, আর ওইতে মিনু আসছিলেন। আসার সময় একসাথে আসলাম, আমি, উনি, শাহরেন তুহিন আর নুরুদ্দিন অপু। আস্তে আস্তে আমি বিভিন্ন গল্প করতে আসতেছে, কীভাবে দেশ চালাবেন, কীভাবে কী হবে। দেখি যে বগুড়া শহরের রাস্তা ছিল এরকম সরু, বড় রাস্তা করে ফেলছে। তাই বললাম যে আপনি যে বড় রাস্তা করলেন, কিন্তু মসজিদ ছিল, তো এগুলি গিয়ে আপনার কীভাবে করলেন? তো কেন? আমি তো আপনার বিরুদ্ধে তো মিছিল হওয়ার কথা ছিল, আমি খারাপ ভাষায় বললাম, ঝাড়ু মিছিল হওয়ার কথা ছিল, তো কিছু তো দেখলাম না। কেন হবে?
আমি যে মসজিদটা টিনের ছিল সেটা পাকা করে দেওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। যার বাড়ি একটা বাড়ি ছিল, যার 20 লাখ টাকা খরচ হয়েছিল বাড়িটা করতে, তার 40 লাখ টাকা 50 লাখ কেন হবে না? এইভাবে জিনিসটা, এবং এটার ধরেই আমার ওখানে আমার ঈশ্বরদীর টাটা কোম্পানি ওখানে একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিল, পাশাপাশি অনেক কিছু। এখন লোকজন জমি দেবে না, এই নিয়ে যাবে। আমি যখন এই উদাহরণটা বুঝালাম যে আপনার জমি যদি দাম 5 লাখ, আমি 15 লাখ টাকা দেবো, টাকাটা দিয়ে দেবে তো টাটা, আপনার একটা সন্তানকে চাকরি দেওয়া হবে, আপনি এখানে ফ্রি ট্রিটমেন্ট পাবেন। তারপর দিন দেখলাম আমার বাড়িতে লোকের লাইন, ভাই আমার জমিটা নেন, আমার জমিটা নেন, আমার জমিটা দেন। তো আমরা এটা একটা মানবিক একটা সেবামূলক, তারেক রহমানের উদ্দেশ্য হলো সাধারণ মানুষ, সমাজে পিছিয়ে থাকা মানুষগুলো অন্তত একটু যেন তার স্বস্তিশা থাকতে পারে। তো সেই কাজে তো আপনিও তো করবেন, আপনিও তো একসময় বলে ফেলবেন, টক সাথে আমাদের মাধ্যমে বলে ফেলবেন, হ্যাঁ প্রিয় দেশবাসী আসেন আমরা সবাই মিলে একটু অংশগ্রহণ করি না কেন। আপনার এক কথার মধ্যে দেখা যায় হাজার হাজার কোটি টাকা চলে আসে। জি, ব্যারিস্টার শামীম, আমি একটু বুঝতে চাই যে আমরা সবাই জানি যে রাজনৈতিক স্থিতিশীলতা সারা অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হয় না, বা অর্থনীতির দুর্বলতাও রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। সো পলিটিক্যাল স্ট্যাবিলিটির কারেন্ট স্ট্যাটাসটা কি এবং ফিউচারটা কি প্রেডিক্ট করেন যার সঙ্গে ইকোনমি বা ইকোনমিক স্ট্যাবিলিটিও রিলেটেড? হাবিব ভাই বললেন করের আওতা বাড়াবেন অনেক বেশি। বাংলাদেশে এই মুহূর্তে একটি নিষিদ্ধ দল, এবং আমি মনে করি তার নিষিদ্ধটা এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে এবং ইল্লিগালি হয়েছে সেই সময়, এটা আইনজীবী হিসাবে আমি বলতে পারবো। এবং যে আইনের অধীনে হয়েছে সন্ত্রাসবিরোধী আইন, সেই আইনটা এই সরকার অ্যাপ্রুভ করার কারণে ওই অর্ডারটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি সরকার অর্ডিন্যান্সটা অ্যাপ্রুভ না করতো ওটাও অটোমেটিক বাতিল হয়ে যেত। তো সেইখানে তো এই যে করদাতার মধ্যে কি আওয়ামী লীগের লোকজন থাকবে না? আমরা যদি করের আওতা বাড়াই তো আওয়ামী লীগের লোকজনকেও নিতে হবে, অবশ্যই নিতে হবে। সেটা আপনি নিষিদ্ধ দল থাকলে কিভাবে নেবেন? ইকোনমিক ইন্টিগ্রেশন তো করতে হবে, দোকান খুলতে হবে, বিক্রি করতে হবে, খেতে হবে, ভ্যাট দিতে হবে, রোটেশন। যদি দেশের একটা পার্সেন্টেজ অফ লোক ভীতু থাকে, সন্ত্রস্ত থাকে, পালিয়ে থাকে, ভোট দিতে না পারে, ভোট করতে না পারে, তাহলে অটোমেটিক তারা ইকোনমিক ইন্টিগ্রেশনের বাইরে চলে যায় এবং সেটা অর্থনীতিতে ভয়াবহ একটা বিরূপ প্রভাব ফেলে। এত বড় একটা বাজেট, সার্টেন পার্সেন্টেজ অফ পিপলকে যদি বাদ থাকে, এই বাজেট বাস্তবায়ন হবে না। এবং তার সাথে যুক্ত হবে পলিটিক্যাল শঙ্কা। এই যে বাদ দেওয়া হচ্ছে, এই লোকগুলো তো ফিরে আসার চেষ্টা করবে বারবার। যত দিন যাবে তাদের মিছিলের সংখ্যা বাড়ছে, মিছিলের লোকের সংখ্যা বাড়ছে, জানা যায় ব্যাপক লোক হচ্ছে। তো সেখান থেকে তো আমার মনে হয় আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টি করবে যদি তাদেরকে আসতে দেয়া না হয়। এবং এটা খুব ইললজিক্যালও আমি বলবো না, যদিও তাদের অনেক পলিটিক্যাল দায় আছে, অনেক একটা রিজিম ক্রিয়েট করেছিল, 3টা ফার্সিক্যাল ভোট করেছে। বাট অন দ্য আদার হ্যান্ড তারা দেশের মানুষ, তারা তো আমরা ঠেলে আরেক দেশে দিতে পারবো না, বা দেশটা ভাগ করতে বলবো না তোমরা পরাজিত আওয়ামী লীগ তোমরা এখানে থাকো, সেটা তো সম্ভব না। একটাই দেশ, একটা প্লেট। সেখানে থেকে আমি মনে করি সকল দলের রাজনীতির পথ খুলে দিতে হবে এবং জাতি তৈরি করতে হবে। যে জাতিটা আওয়ামী লীগ কিছুটা ডিস্টার্ব করেছে 14 সালের ভোটটা করে, একতরফা ভোট করে, যখন সেই সরকারটা 5 বছর থাকলো তখন এটা আরও বিভাজিত হলো এবং যুদ্ধাপরাধীর বিচার, তাদের ফাঁসি দিয়েও একটা বিভাজিত হয়েছে, অস্বীকার করা যাবে না। এবং পরবর্তীতে যখন ডক্টর ইউনূস আওয়ামী লীগকে ব্যান করলো, এটা একটা স্থায়ী দিকে চলে গেল। কিন্তু আওয়ামী লীগ কিন্তু 26 সালের ভোটকে অ্যাবান্ডন করেনি, বাধাগ্রস্ত করেনি। 26 তারিখের যে ভোট হয়েছে 12 ফেব্রুয়ারি 26 সালের, সেখানে কিন্তু আওয়ামী লীগ ওই দিন কোনো মিছিল করেনি। এবং আমরা জানতে পেরেছি কিছু কিছু আওয়ামী লীগ লোকাল বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য, কোনো কোনো জায়গায় জামাতকেও দিয়েছে। তার মানে আওয়ামী লীগ কিন্তু মেনে নিয়েছে কিছু ব্যাপার। তার বিনিময়ে আওয়ামী লীগ কী পেল? তার বিনিময়ে তখন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ আসলে পলিটিক্যালি কিছু পায়নি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, যে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জামাতের রাজনীতির পথ রুদ্ধ হয়ে গেল, সেই অ্যামেন্ডমেন্ট উনি বাতিল করে দিলেন, দিয়ে ধর্মভিত্তিক রাজনীতি অ্যালাউ করলেন, জামাত ফিরে আসলো, একটা জাতিসত্তা অ্যাড হলো। কারণ মুসলিম প্রধান দেশে আপনি ধর্মভিত্তিক রাজনীতি করতেই পারেন, এটা তো আমাদের 71-এর চেতনা ছিল না যে ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে হবে না। এই জন্য তো আমরা যুদ্ধ করিনি, আমরা বৈষম্যের জন্য যুদ্ধ করেছি। আবার যে আওয়ামী লীগ নিজেই নিজেকে আত্মহত্যা করেছিল বাকশাল দিয়ে, জিয়াউর রহমান তাকে ফিরিয়ে আনলেন এবং প্রধান অপোজিশন করলেন। কেউ কেউ বলে অন নেগোসিয়েশন। আওয়ামী লীগ সে সময় যে সিটগুলো পেয়েছিল 79 বা ভোটে 39টা সিট 79 সালের ভোটে, এটা নেগোসিয়েটেড ছিল। কেন ছিল? কারণ তাকে তো জাতি তৈরি করতে হয়েছে, তাকে ইনক্লুসিভ পার্লামেন্ট করতে হয়েছে। সেই জন্য তার 5 বছরে কোনো পুশিন ঘটেনি একটাও। এবং আমরা পত্রিকায় পড়েছি যে উনি যখন ইন্ডিয়াতে গেলেন,
ইন্ডিয়া তাকে ভূয়সী সম্মান দিয়েছে এবং এক পর্যায়ে ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান হাসতে হাসতে বলছিলেন, তোমার ছোট আর্মি, আমি যদি তোমার দেশ দখল করি কি করবা? তখন জিয়া রহমান বলছে, হ্যাঁ তুমি দখল করতে পারো হয়তো, তার আগে তোমার এই রাজ্যগুলো তছনছ হয়ে যাবে। উনি এটা সাহস পেয়েছিলেন কেন? বাই দেন তিনি সবাইকে অনবোর্ড নিয়ে আসছেন। উনি শেখ হাসিনাকেও বাংলাদেশে নিয়ে আসছিলেন তার মৃত্যুর 13 দিন আগে। তো সেটা জনাব তারেক জিয়াকে জাতি গঠন করতে হবে। আজকে সরকারে বিএনপি আছে, কালকে একজন থাকবে, কিন্তু জাতিটা যদি গঠন না হয়, আমি যেটা আশঙ্কা করছি, 3 কোটি মুসলিমকে ডিলিস্ট করে রেখেছে ইন্ডিয়া, ডিসএনফ্রাঞ্চাইজ করে রেখেছে, মানে ইয়ার থেকে প্রসেস থেকে বাদ করে রেখেছে। শুনেছি আসামে নাকি কনসেন্ট্রেশন ক্যাম্পও আছে, ক্যাম্পেও রাখা হয়। এদেরকে কোনো এক সময় ঠেলে ইন্ডিয়ান বর্ডারে নিয়ে আসতে পারে এবং গেট খুলে দিলে এরা ইন্ডিয়ান বর্ডার থেকে নোম্যান্সে আসবে। আপনি নোম্যান্সে আসা কিন্তু বাধা দিতে পারবেন না, এটা বাংলাদেশের এখতিয়ারের মধ্যে নাই। নোম্যান্সের পরে বাংলাদেশের ঢোকাটা আপনি বাধা করতে দিতে পারবেন, কতদিন পারবেন? এবং যখন এই ক্রাইসিস তৈরি হবে, পৃথিবীর কোন দেশের কোন কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করবে, বা বাংলাদেশের কোন বিজনেসম্যান তখন ইনভেস্ট করবে? ইট উইল বি এন স্টেট অফ ওয়ার। সো জাতি যখন তৈরি হবে, তখন প্রতিবেশী যত বড়ই হোক, তারা আমাদেরকে এটা করতে পারবে না। ভিয়েতনাম করেছে না আমেরিকার সাথে? বাংলাদেশ 71 স্বাধীন হয়েছে না? কত বড় পাকিস্তানি আর্মি, 93,000 সোলজার তো সারেন্ডার করেছে, কারণ জাতি তৈরি হয়ে গিয়েছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে জাতি তৈরি করতে হবে। জি, আমি সাহাবুর রহমান। হাজার পাটোয়ারি যে কথাটা বলেছেন, কথা আমি তার সাথে বড় মাপের দ্বিমত করতে চাচ্ছি না। তো ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই আপনাদের মনে আছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বর্ষির নেতা তোফায়েল আহমেদ ভাই সহ অনেকেই বলতেন, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে সেদিন 5 লক্ষ মানুষ মারা যাবে, কম করেও রক্তের গঙ্গা বয়ে যাবে, লাশের স্তূপ পড়ে থাকবে রাস্তায় রাস্তায়। তারেক রহমানের এক ঘোষণায় একটা লোক ওই দিন মারা যায়নি। এইটা হলো তারেক রহমান। আমি জেলার আহ্বায়ক, পাবনা জেলা, আমাদের নির্দেশনা আসলো কোনোভাবেই আপনার বোনকে ধর্ষণ করতে পারে, ভাইকে অপহরণ করতে পারে, বাবাকে মেরে ফেলতে পারে, কিন্তু আইন হাতে তুলে নেবেন না। এক কথায় সব শেষ। পরবর্তী সময় যখন কিছু কিছু উচ্ছৃঙ্খলা দেখালো, অনেকে বহিষ্কার করেছে, যার বউ বাচ্চার দেখা করতে পারেন দীর্ঘ 14 বন্ধু, তাদেরও ক্ষমা করেন নাই। এবং দেখেন উনি যেদিন আসলেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত ছিল না, সম্বর্ধনা অনুষ্ঠান। আসার আগে মানুষ কত কথা বলতো যে তারেক রহমান আসতে পারবে না, তারেক রহমানকে ঢুকতে দেবে না, অমুক এজেন্সি তারেক রহমানকে চায় না, অনেক সরকার বড় একটা তারা তারেক রহমানকে মানতে চায় না, মানে না, কত কথা বলেছে না। কিন্তু যে তারেক রহমান আসলেন, পৃথিবীর ইতিহাসে এত বড় সম্মানকে পেয়েছে। সেই বিমানবন্দরে উনি আসলেন, নামলেন, জুতা খুললেন, মাটিকে সালাম করলেন, তারপর এই যে বাসে আসলেন, হাজার হাজার সেনাবাহিনীর সদস্য, পুলিশ বা সরকারি এজেন্সির লোকজন হাঁটতে হাঁটতে আসলো। কেউ বলে নাই যে আমরা কেন হাঁটবো, তারেক রহমান তো প্রধানমন্ত্রী না। এই যে বিরল সম্মান জানালো, ওখানে আসলেন, পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশে দাঁড়িয়ে উনি 18 মিনিট বক্তব্য রাখলেন। একবার কি বলেছে আওয়ামী লীগকে উৎখাত করে আওয়ামী লীগ দেশে আসতে দেয়নি, আমার মাকে জেলে রেখেছে, মৃত্যুর পথ থেকে নিয়ে গেছে, না, বলেন নাই। উনি সুন্দরভাবে আগামী দেশ গড়ার জন্য আই হ্যাভ এ প্ল্যান ওইভাবে আগাচ্ছেন। এই যে উনি এত 2/3 সংখ্যাগরিষ্ঠতা তো পেলেন, এই 2/3 কেন, খুব বেশি হলে 18, 19, 20 হতো না, যদি বিএনপির বিশ্বাসঘাতকরা দাঁড়িপাল্লা ভোট না দিত আর আওয়ামী লীগের ভোট না দিত। আপনি বলেন তো, একটা প্রশ্ন কেউ করেনি আসবেন, আমি আপনাকেই করতে চাই। সেটা হলো, যারা 5ই আগস্টের আগে আন্দোলন সংগ্রামে ছিল, তাদের মধ্যে একটা শ্রেণীর মানুষ, কমিউনিস্ট পার্টি, এরা ভোট হাও দেয়নি, নাও দেয়নি, কিন্তু তারা দলের সঙ্গে স্বাক্ষর করেনি। এর বাইরে যারা আন্দোলনে ছিল তারা সবাই হাঁ ভোট দিয়েছে। তারপরে বিএনপি ফার্স্ট, 51% মানুষ 51% হাঁ ভোট দিয়ে, তারা এখন প্রথমত হাঁ ভোট দেবেন, তারপরে ধানের ভোট দেবেন। 31-32% ভোট আসলে কোথায় না ভোট করতে আসলো। এবং একটা জিনিস স্ট্যাটিস্টিক দিই, 2014 সালে আওয়ামী লীগ এককভাবে নির্বাচন করেছে, সব তার, সেখানে ভোটের মাঠে মানুষ কিন্তু আসেনি। আবার 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন করলো, বিএনপি বাধা দেয়নি। বিএনপি বলেছিল আপনারা ভোট কেন্দ্রে যাবেন না, প্রমাণ করে দেন যে সব দলের অংশগ্রহণ ছাড়া ভোট হয় না। সেখানে ধরেন আওয়ামী লীগের এত প্রচার, ডাবল ক্যান্ডিডেট, স্বতন্ত্র প্রার্থী,
দলের প্রার্থী, নৌকা প্রার্থী, সব প্রার্থী, তারপর ভোটের পার্সেন্টেজ খুব কম মাঠে। তো এই যে এইবার কিন্তু আওয়ামী লীগের লোকেরা, আপনারা বললেন না যে আওয়ামী লীগেরকে ভোট কেন্দ্রে আসতে দিতে হবে, এই ভোট তাহলে আসলে কোথা থেকে? এই যে 32% না ভোট, এটা কারা দিল? এই ভোটটা দিয়েছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এই ভোটটা দিতে গেছে, আমার ওখানে আমি বলবো যে আমার ওখানে আওয়ামী লীগ ভোট না দিয়েছে, আমাদের ভোট কোথায়? বিএনপির বিশ্বাসঘাতকরা ভোট দিয়েছে, আর আমার ভোট আওয়ামী লীগ ভোট না দিলে ভোট পায় 70-75,000, আমি ভোট পেয়েছি 1,33,000, এর বেশি। ও তো পাওয়ার 75,000, আওয়ামী লীগের ভোট কেন আসতো? হ্যাঁ, আওয়ামী লীগেরা ঐতিহাসিক একটা ভুল যেটা করেছে, ভোট দিতে যখন এসেছে, দেখাতে যখন এসেছে, আসতো, একটা ভোটও কাউকে দিত না। তাহলে এই যে হ্যাঁ এবং না ভোট, আর এসব দলগুলির ভোটের একটা কিন্তু খেলা জমতো। হ্যাঁ না ভোট এত পার্সেন্ট, একটা সেন্টার ধরেন 3,000, কিন্তু এর ভোট হলো, বাস্তব প্রার্থীগুলির ভোট হলো 2,000 বা 2,500। একটা খেলা কিন্তু জমতো। আমাদের কিন্তু সেই খেলাটা না খেলে ওরা স্বাধীনতার পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে কত কিন্তু ভোটটা দিয়েছে দাঁড়িপাল্লা, আমারও কিন্তু দাঁড়িপাল্লা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার এবং সে পৌর মেয়র আপন ভাইরা জামাতের প্রার্থী, একদম উঠে টোটাল আওয়ামী লীগ। অনেকের আওয়ামী লীগের মন্ত্রী ছিল যিনি, ওনার ছেলে বাইরে আছে, সেই থেকে স্কাইপে বলে, এখান থেকে বলে এ করলে, এই ভোটও করলো তারা। এখন দিন বলে পাটোয়ারি যে কথাটা বলছি, আমার সবচেয়ে বিরোধ কার সাথে? জামাতের সাথে 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 একজন ব্যবসায়ী, বাংলা অন্যতম বড় ব্যবসায়ী, সেটা হলো স্কয়ার গ্রুপ। 2020 সালে যখন আমাকে আমার ওখানে ভোট করতে গেলেন, আমি তখন ওনার বিরুদ্ধে একটা বিবৃতি দিয়েছিলাম সাংঘাতিক রকমের। আজকে হঠাৎ করে আমি মোবাইলে দেখি যে ঠিক আমার কথাটা হুবহু মিলে গেল। স্যামসন এইচ চৌধুরীর ওয়াইফ নিজে বলছেন যে আমাকে বিয়ে করে নিয়ে আসলো 15 বছর বয়সে, নিয়ে এসে সেখানে প্রথমে সে সিরাপ বানানো শুরু করলো। আমি জাল দিতাম, অনেক সময় রান্না করাতে খড়ি থাকতো না, গাছের পাতা দিয়ে সেখান থেকে জাল দিয়ে সিরাপ তৈরি করে গুড় দিয়ে চিনি দিয়ে তারপরে হাঁটি হাঁটি বিক্রি করতো চারিত করে। ওই কথাটাই আমি বলেছিলাম পিন্টু চৌধুরীকে যে আপনি তো বড় লোক ছিলেন না, ধনীও ছিলেন, আমরা জমিদার ছিলাম, এখন আমরা ফকির, আমার জমিদারিও নেই, কিছুই নেই আমাদের, আপনি তো ছিলেন ফকির। এই যে বাস্তবতা, সেই পিন্টু চৌধুরীকে এই ইলেকশনের সময় আমি যোগাযোগ করলে হয়তো 1-2 কোটি টাকা নিতে পারতাম, আমি যাইনি, আমাদের অনেকেই গেছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তাকে ডাকেন নেই ব্যবসায়ী হিসাবে, ডেকেছেন তো, সম্মান দিয়েছেন, সব ব্যবসায়ীদেরকে ডেকেছেন না? দেশ পরিচালনা করতে হলে সব ব্যবসায়ীকে লাগবে। হ্যাঁ, ব্যবসায়ীরা ভুল করেছে, যেমন বসুন্ধরা বলেছে আগে ছিলাম এখনো আছি, আপনার মৃত্যু পরে থাকবো, বলছে না? সেই ব্যবসায়ীদেরকে ব্যবসাকে বন্ধ করে দিয়েছিল না? দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবাই ছিলেন, তারেক রহমান ওই পথে হাঁটবে এবং বিশ্বাস করেন। শুধু যদি এখানে বিএনপির বিশ্বাস না করতো, আজকে তারা আমার 20টা হয়ে যেত, এই দেশে হরতাল দেওয়ার সাহস পেত না, চোখ রাঙাতে সাহস পেত না, দেশটা এগিয়ে যেতে। এবং স্টেবল দেশ হলে পারে, স্টেবল যখন দেশ হবে তখন ইনভেস্টমেন্টরা এখানে ইনভেস্টররা এখানে ইনভেস্ট করবে। অতএব আমি আশাবাদী এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক ইনভেস্টর এখানে আসবে। আর স্বাধীনতা বিরোধী চক্র মনে করে থাকে আওয়ামী লীগ আর বিএনপি এক, তা না। আওয়ামী লীগ যদি 14 সালে নির্বাচন করে জিতত, 24 নির্বাচন করে জিতত, তার ঠেকা সরানো কঠিন ছিল। বিএনপি কিন্তু জনগণ ভোট দ্বারা নির্বাচিত হয়ে এসেছে। অতএব যদি মনে করে বিএনপিকে উড়িয়ে দিবে, 36 দিন লেগেছে, আওয়ামী লীগকে 6 ঘন্টা উড়িয়ে দেবে, এত সহজ না। জি, ধন্যবাদ। মানে বিএনপিকে উড়িয়ে দেওয়া অবশ্যই কঠিন কাজ, ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু দেশব্যাপী অ্যানার্কি করাটা খুব সহজ কাজ। এটা বাংলাদেশে অনেকবার হয়েছে, তো সেটা অর্থনীতি ইম্প্যাক্ট ফেলবে, জানমালের উপর ইম্প্যাক্ট ফেলবে। প্রথম হচ্ছে বাংলাদেশ তো দুটো ভাগে ভাগ হয়ে যাবে যদি আমাদের রাজনৈতিক সমাধান না হয়। যদি রাজনৈতিক সমাধান না হয়, শার্প দুটো ভাগে ভাগ হয়ে যাবে, প্রো লিবারেশন ফোর্স, অ্যান্টি লিবারেশন ফোর্স। এবং সেই দুপক্ষের মধ্যে যুদ্ধ হবে, মারামারি হবে, লাঠালাঠি হবে, দ্বন্দ্ব হবে। পুলিশ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ সেই প্রোঅ্যাক্টিভ রোল পুলিশ আর প্লে করতে পারবে না, যেটা শেখ হাসিনার জন্য করেছিল, এবং সেটা ভুল ছিল, এবং সেটা জন্য তারা সাফার করেছে। এবং পুলিশের মধ্যেও পুলিশ হত্যা নিয়ে তীব্র ক্ষোভ আছে, যে ক্ষোভটা দেখাচ্ছে না তারা, কোনো একদিন দেখাতেও পারে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যদি একটা অনুদার রাষ্ট্র করতে হয়, বাধ্য হয় তারেক জিয়া বা বর্তমান সরকার, সেটা সহায়ক শক্তি তার নাই। একটা রিজিম ক্রিয়েট করে শেখ হাসিনা এটা করতে পেরেছিল, প্রথমবারই কিন্তু পারেনি, ধাপে ধাপে সেই ধাপের মতো সময় এখন উনি পাননি। সে কারণে
যদি সেটা করতে চাও ঠিক হবে সেটা কিনা, চাওয়া অবশ্যই ঠিক আর হবে। উনি চাইবেন কিনা, হ্যাঁ, সেটাও যদি একটা বড় এটা- প্রশ্ন। মানে আমার লজিক হচ্ছে ভিন্ন দিকে, যেহেতু এটা করা সম্ভব হবে না সেহেতু আপনি উদার হন, ইতিহাস আপনাকে মনে রাখবে এবং আওয়ামী লীগ আপনাকে বাধ্য হবে সম্মান জানাতে সারা জীবন, বাকি জীবন, যে আপনি আওয়ামী লীগকে আসার পথ করে দিয়েছে। হ্যাঁ, এটা অনেকের ক্ষুব্ধ হবে, এনসিপির অনেকে ক্ষুব্ধ হবে, হরতাল থাকবে, যারা মারা গেছে তারা ক্ষুব্ধ হবে, কিন্তু রাষ্ট্র তো আসলে অনেক বড় বিষয়, বিচার হবে, বিচারকে এক্সপেরাইট করেন, বিচারের জন্য আলাদা কমিশন করে দেন, আলাদা বিচার বিভাগ করে দেন, বিচার বিভাগে একটা অংশ দিয়ে দেন এসব বিচারের জন্য, কিন্তু সবাইকে রাজনীতিতে নিয়ে আসতে হবে এই কারণে, অর্থনীতির কারণে। এবং আরেকটা কারণ হচ্ছে ওই যে জাতিসত্তাটা সৃষ্টি না করা হলে আমাদের বন্ধু রাষ্ট্র, শত্রু রাষ্ট্র সবাই এটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে, বাংলাদেশ হয়ে যাবে একটা ভ্যাসেল স্টেট, কখনো এখানে আমেরিকা, কখনো পাকিস্তান, কখনো টার্কি, কখনো ইন্ডিয়া, তার যে স্বার্থ সে সেই স্বার্থটাকে ইউজ করবে এবং তাই হয়ে আসছে। তাই হবে। এমনি সাম্প্রতিক একটা ইনসিডেন্ট, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা তিনি একটা কনফারেন্সে গিয়ে তিনি ফেরত এসেছেন, ঢুকতে পারেননি বা শেষ পর্যন্ত তিনি বিরক্ত এসেছেন, যদিও ঢোকার সুযোগ তৈরি হয়েছিল। আপনি কি মনে করেন এটা খুব ইন্টেনশনাল অ্যাপ্রোচ, এবং এটা সম্পর্কের দিক থেকে মানে দুদিক থেকে আপনি আমি মনে করি এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত না, এই কারণে এটা ইন্টেনশনাল না, তবে এটা ভারতীয় পার্টির মিস্টেক। কারণ ওনার বিরুদ্ধে কেউ তো বলছেন যে বাংলাদেশ পার্টিও কিছু মিস্টেক ছিল, বাংলাদেশ পার্টির দুর্বলতা মিস্টেকটা আমি ছিল। বলবো না এই কারণে, কারণ নোটিংটা ভারতের হোম মিনিস্ট্রি থেকে দেয়া ছিল, কারণ উনি বিভিন্ন ব্লগে ভারত বিরোধী কথা বলতেন, কিন্তু যখন তারেক জিয়া সাহেব প্রধানমন্ত্রী হলেন তখন তো নরেন্দ্র মোদী তাকে অভিবাদন জানালেন, উনি অভিবাদন জানালেন এন্টার ক্যাবিনেটকে, এন্টার সরকারকেই, একটা ডক্টর জাহিদ সেই সরকারি ইনফর্মাল পার্ট অ্যাডভাইজার, প্রতিমন্ত্রী মর্যাদার, তার বিরুদ্ধে আগে যদি কোনো নোটিং থেকেও থাকে এটা বাইডেন উঠে যাওয়া উচিত ছিল, এটা উঠে না যাওয়াটা প্রশাসনিক ফল্ট। তবে আমি মনে করি না তাকে অপদস্থ অপমান করার জন্য ভারত সরকার এটা করেছে। তবে আমি এয়ারপোর্টের অভিজ্ঞতা থেকে জানি, এয়ারপোর্টে যদি ইমিগ্রেশনে কোনো নোটিং থাকে এটা এয়ারপোর্ট অথরিটির কিছুই করার থাকে না, এটা কেন্দ্রীয় জায়গা থেকে রিমুভ না করে। বাংলাদেশেও তাই, বাংলাদেশেও এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা অনেক নাগরিককে আটকে রাখা হয়, আমরাও আটকেছিলাম অনেকবার। তো সেইটা জন্য দুই দেশের সম্পর্ক খারাপ হওয়া যাবে না, তবে ভারতের একটা দুঃখ প্রকাশ করা উচিত, যেহেতু এই সরকারকে ভারত স্বাগত জানিয়েছে এবং জয়শঙ্কর সাহেব তো এই তারিক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার আগেই তো আসছিলেন, যখন মায়ের, এবং কারোর সাথে দেখা করেননি, শুধু তারিক জিয়া সাহেবের দেখা করেছেন। সেই তারিক জিয়ার একজন অ্যাডভাইজার, প্রতিমন্ত্রী স্ট্যাটাসের উনি যদি এয়ারপোর্টে অপদস্থ হন, এটা আমি প্রশাসনিক এরর হিসাবেই দেখব। আর যদি ভারত এটার মাধ্যমে কোনো মেসেজ দিতে চায় তাহলে আমি মনে করি সরকারের যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ আছে। জি না, এটা ব্যাপারটা উনি বলেছেন, একটা জাহিদের বক্তব্য ক্ষেত্রে শুনলাম, জাহিদ শেষ পর্যন্ত উনি ফেরত আসেন কলম্বো দিক দিয়ে হয়েটে আসলেন, ওনার ইগোতে লেগেছে এবং এটা ওনার ইগো বলে কিছু পরিষ্কার বলে, উনি জাহিদ না, একটা জাহিদ না, উনি সরকারের একটা অংশ। এটা আসলে সরকারের আগেই বলা হচ্ছিল যে কে আসতে পারবে কে আসতে পারবে না। যেমন ধরেন একসময় নরেন্দ্র মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্র অবাঞ্ছিত ঘোষণা করেছিল বা তার দেশে পুরো নিষেধ ছিল, যখন প্রধানমন্ত্রী হয়ে গেল তখন মার্কিন যুক্তরাষ্ট্র তাকে স্বাগত জানালো না। ঠিক তেমনি জাহিদ যে কথাই বলুক না কেন, সরকারের পার্ট হিসেবে যখন সে যাচ্ছে তখন তাকে নর্মালি তাকে যেভাবে তার যাওয়ার অধিকার বা সসম্মান যাওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত ছিল, তো সেটা করে নাই, যে কারণে সরকার তো ডেকে ব্যাখ্যা চেয়েছে। তো সরকার রাষ্ট্র তাদের হাইকমিশনকে ডেকেছে না, ডেকে বলেছে কেন এটা হলো, এটাই হলো। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনার নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে আমরা খুব বেশি আগানো যায় না। আওয়ামী লীগের সাথে যে সম্পর্ক ছিল ভারত সরকারের, এর চেয়ে সম্পর্ক পৃথিবীর ইতিহাসে কোনোদিন কারো ছিল না। বলতে বলতে আব্দুল মোমেন বলেই ফেললে পড়াশোনা স্বামী স্ত্রীর সম্পর্ক, স্ত্রীর প্রতি সবাই একটা সহানুভূতিশীল হয়। দেখলাম যে না, স্ত্রীর প্রতি সহানুভূতি হলো না, আমার কাঁটাতারের বেড়া দিয়ে রেখে বেড়ার সংখ্যা বাড়াতে থাকলো, মাইলকে মাইল তারা কাঁটাতার দেওয়া শুরু করলো, তারপরে তারা সীমান্ত হত্যাকাণ্ড, এমনকি যখন আপনার রোহিঙ্গারা আসলো, কিছু রোহিঙ্গা চলে গেছিল ভারতে, তাদেরকেও আবার কিন্তু আমাদের দেশে পাঠিয়ে দিল, এবং রোহিঙ্গা সংকট সমাধানের জন্য কোনোভাবেই ভারত সহায়তা করেনি। এবং চীনের সাথে সম্পর্ক, চীনের কারণেই তো রোহিঙ্গা সংকটটা সৃষ্টি হলো। সে চীনের কারণে না, প্রধানমন্ত্রীর কারণে। ব্যক্তি শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে না যেতেন তাহলে এই সংকটটা সৃষ্টি হতো না। উনি গেলেন,
খুব একদম আনন্দ উল্লাসে বলে ফেলে দিলেন, বলতে বলতে আমি আসেন সোনা দেয়াতে আমি গভীর সমুদ্র বন্ধন জীবন করার সুযোগ করে দেবো। যেই ফিরে আসলেন ভারত বললে কেন, কী হবে, হবে না এটা। তখন মান সম্মান রক্ষা করার জন্য আপনার জয়েন্ট ভেঞ্চার করতে চাইলাম, ইন্ডিয়া অনুমতি দিল না, এত ভালো সম্পর্ক দিল না কিন্তু, যে কারণে চায়না বললো ঠিক আছে নাও, তুমি দিলেই না যখন, তখন রোহিঙ্গা নাও, রোহিঙ্গা ঠেলে দিল। এখন রোহিঙ্গা সংকটের জন্য তো চায়না সহজে করবেই না, ভারতও করলো না, যার কারণে সংকটটা সৃষ্টি করলো না, সেও করলো না, কেউই করলো না, যে কারণে সরকার এই একটা রোহিঙ্গা ফেরত পাঠাতে পারলো না। এখন দেখেন যে আমাদের বর্তমান যে সরকার, তারেক রহমানকে অ্যাবসলিউট একটা মানে সবারই মিলে সে একটা পেতে পারে, সেটা হলো যে এই যে তার দৃঢ়তা, তুমি আমাকে শুষ্ক মৌসুমে পানি দেবে না, বর্ষায় ডুবে দেবে, আমি পদ্মা ব্যারেজ করবো, বাজেটেও কিন্তু নিয়ে আসছেন, আমি তিস্তা ব্যারেজ করবো। এটাই হলো একটা মানে কি বলো সরকার প্রধান বা একটা রাষ্ট্রনায়কের মতো সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তো মানুষকে তার পক্ষে অবস্থান নেওয়া উচিত। আজকে যে বিরোধী যে কথা বলছে, যারা বিশেষ করে জামাত ইসলাম, যারা ধর্মীয় কথা বলে দিতেন, ধর্মের কাছাকাছি তারা নাই, মদ এবং সিগারেট দুইটার উপর কিন্তু এই ট্যাক্স বাড়িয়েছে। এই কারণেও তো একটা ধন্যবাদ দিয়ে সহায়তা করার দরকার, যে তার এরকম সিদ্ধান্ত নিতে পেরেছে। হ্যাঁ, আমার স্বামী মেয়েদের পাটরের ওখানে আবার বিড়ি টিড়ি বানায় অনেক বেশি লোকজন, ওনার ভোট ব্যাংকে আঘাত করবার চেষ্টা করছেন। এটা একটা ভালো কাজ করেছে তো, এটা আমি মনে করি। এই যে দেখেন আপনার এখানে বলে গিয়েছিলাম যে এখানে বলারও কিছু ব্যাপার আছে। যখন সরকার ধরেন বিপদে পড়ে পারলো না, শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়, সরকার কী করবে? কোনো দেশই তো স্বস্তিতে নেয়। সব তো কোন দেশের পেট্রোলের দাম বাড়ে বলতো, পাকিস্তান আমাদের চেয়ে 3 গুণ বাড়ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ডবল হয়েছে কবে। এখন সরকার বাড়ালো, তারপরেও কিন্তু আমি আমার বলার সুযোগ থাকলে আমি অবশ্যই বলতাম যে অকটেন 200 টাকা করুক, জিলুরবার গাড়ি তেল পড়লে কোনো আসা যায় না, পেট্রোল 190 টাকা করুক, স্বামী পেট্রোলের গাড়ি নিয়ে আসলো কি না আসলো আমার দেখার কিছু না, কিন্তু আমার ডিজেলের দামটা যেন না বাড়ে, আমার বাসে আসতে যেন আমার ভাড়াটা না বাড়ে। বলেন এখন এটা আমি বলছি, এবং আমি বলেছিলাম যে আপনার এখানে 10,000 কোটি টাকা আপনার ভর্তুকি দিতেন ডিজেলের উপরে, আপনার 50,000 1 লক্ষ কোটি টাকা সেভ হতো। আপনার 10,000 কোটি টাকা ভর্তুকির মধ্যে দিয়ে 1 লক্ষ কোটি টাকা সেভ হতো, সরকার স্ট্যাবল হতো। এই যে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, প্রোডাকশনের উপরে, এটা সবজি থেকে শুরু করে পরিবহন দাম বাড়লো 15%। আমার ওখানে ঈশ্বরী থেকে একটা বাস আসতে 700 টাকা ভাড়া, সেই ভাড়া তেলের দাম 15 টাকা বাড়ার কারণ তো 900 টাকা 1,000 টাকা হওয়ার কথা না, কারণ ওইটা তো শুধু তেল, ওইটা কতটুকু লাগে, তার ড্রাইভার, তার গাড়ি, তার আপনার ডিপ্রিসিয়েশন সব তো আগের মতোই আছে। এই যে কথাটা, এবং যে কারণে দেখেন এই যে সরকার কিন্তু আমার পেট্রোল আপনার দাম বাড়িয়েছে, ডিজেলের দাম কিন্তু বাড়ায় নাই, বাড়িয়েছে বাড়ায় নাই। এই কথা আমি তো সরকারের লোক হয়ে তো আপনার কথা শুনছে সরকার, অবশ্যই অবশ্যই শুনছে, আমি মনে করি আর জি অবশ্যই শুনেছি। তামাকের দাম আরও বাড়াতে হবে, তামাকের কর নিচের দিকে তামাকের কর কমানো হয়েছে, যে সিগারেটটা ছিল 60 টাকা ওটা 62 টাকা হয়েছে। আমি যেহেতু অ্যান্টি-টোব্যাকো মুভমেন্টের সাথে সক্রিয়ভাবে কাজ করি, এটা নিয়ে আমার অনেক কোর্স করা আছে, এটা আরও বাড়াতে হবে, কারণ এটা এখন সহজলভ্য। ইলেকট্রনিক সিগারেট যেটা এই ফরিদা আপারা ব্যান করে দিয়েছিল ইউনিস গভর্নমেন্টের সময়, একটা দুটো ভালো কাজ হয়েছিল, তার মধ্যে এটা একটা, কোনো একটা অজানা কারণে এটা আবার এই আমলে কিন্তু ভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা লবি আছে। তো আমরা মনে করি এগুলো স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। কিছু কর তারা দেয়, যে পরিমাণ কর তারা দেয় তার থেকে হেলথ হ্যাজার্ড অনেক বেশি। এটা সিগারেট ইন্ডিয়াতে বন্ধ, আমেরিকাতে বন্ধ, অনেক জায়গায় বন্ধ, এগুলো বন্ধ করে দিতে হবে। আর যেটি মূল দরকার, ডিজেলের জন্য যেটা ভর্তুকির কথা বললেন হাবিব ভাই, এটা অনেক মানবিক প্রস্তাব, কিন্তু এটা IMF ওয়ার্ল্ড ব্যাংক মানবে না, এবং তারা তখন অন্য সুবিধাগুলো বন্ধ করে দেবে। তো তেলের দাম তো কমালে সব দিক থেকেই সুবিধা হয়, সরকার সেই লোডটা নিতে পারবে না, কারণ তাকে বেতন দিতে হবে। তো সে আবার 50 লক্ষ টাকা বেতন বাড়িয়ে ফেলছে, 50,000 কোটি টাকা। এই প্রথম বছরে কেন বেতন বাড়ালো আপনি চিন্তা করে দেখতে পারেন। 14 সালে কিন্তু শেখ হাসিনা বেতন বাড়ায়নি, 15 সালে বাড়ায়নি, 16 সালে বাড়িয়েছে, সুফলটা পেয়েছে 18 সালের ভোটে, একবার ডবল বাড়িয়েছে। এবং 18 সালের ভোটে প্রশাসন রাতের ভোটটা খুব আনন্দের সাথে করে দিয়েছে। তো অত আনন্দের সাথে কিন্তু এই সরকারের আমলে প্রশাসন ভোট করবে না। আরেকটা ব্যাপার আছে, সেটা সরকার আবার চায় কিনা সেটা আমি বলছি আর কি, আমি প্রশাসনকে তোষামদের যুক্তিকতাটা দেখছি আর কি। বাংলাদেশে কিন্তু সামনে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে, অলরেডি চলে আসছে। সো নেক্সট ভোট হবে কেয়ারটেকারের আন্ডারে, সো প্রশাসন নিউট্রালি থাকবে, এটা আমরা মনে করি। তার থেকে বড় কথা হচ্ছে আমরা যেটা হাবিব ভাই প্রথমেই বললেন,
18 লক্ষ প্রশাসনকে খুশি করতে গিয়ে 18 কোটি লোককে কিন্তু আমরা ইনফ্লেশনের মুখে ফেলে দিচ্ছি, চাপে ফেলে দিচ্ছি। তো সর্বশেষ যেটা বলবো, অবশ্যই এই দেশে আওয়ামী লীগের দোষী ব্যক্তিদের বিচার হতে হবে, কিন্তু তাদেরকে ইন্টিগ্রেশন না করলে আপনি টেকসই সমাধান করতে পারবেন না। আর দেশ যেহেতু চালাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, উনি ফার্স্ট টাইম প্রাইম মিনিস্টার, ওনারই সব লায়াবিলিটি আসবে, সমাধানটা ওনাকে করতেই হবে এবং দেশের স্বার্থে ওনাকে এক্সার্ট করতে। উনি বলেছেন কালকে, আমি অনেক চাপ অনুভব করছি আসলে, এবং উনি একটা অসাধারণ কথা বলেছেন যে আমার হাড় ভেঙে গিয়েছিল, সেই হাড়টা ট্রিটমেন্ট না করার কারণে এখনও বাঁকা আছে, আমার ব্যথা রিমুভ হবে না, তারপরেও আমাকে দেশ চালাতে হবে। আরেকটা কথা উনি বলেছেন যে যে পরিমাণ নিপীড়ন নির্যাতনের শিকার তারা হয়েছেন, সেটা তো প্রতিশোধ নিলে ফেরত আসবে না, সেই সময় তো আর ফেরত আসবে না। সেই কারণে এটা অনেক বড় মাপের উক্তি। যদি উনি এটা প্রতিশোধ নিয়ে লাভ কি, আমি তো উনি বাস্তবায়ন করতে পারেন এবং মন থেকে বলেন, আমি মনে করি উনি স্টেটসম্যান লেভেলে। এক কথা শেষ করে দিচ্ছি, ওই যে মহাত্মা গান্ধী বলেছিল, আইজ ফর আইজ উইল মেক দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ব্লাইন্ড। আওয়ামী লীগ তার ভুল অবশ্যই বুঝতে পেরেছে, কিন্তু ভুলটা এখনো দেখাচ্ছে না পলিটিক্যাল কারণে। আর কেনই বা দেখাবে না, আপনি কি মনে করেন আসলে বুঝতে পেরেছে? আমি মনে করি বুঝতে পেরেছি। মানে কেন মনে হয় যে ওই যে বললাম ভোটের দিন তারা কোনো মিছিল করেনি, এটা একটা রিজন। শেষ করে দিচ্ছি, কিন্তু আসলেই তো পলিটিক্যালি আওয়ামী লীগকে এমন কোনো সুযোগ দেওয়া হয়নি বা এমন কোনো আশার বাণী দেওয়া হয়নি যে তারা তাদের ভুল প্রকাশ করবে। আওয়ামী লীগও কি সেটা চাইছে? কোনো উদ্যোগ উদ্যম অবশ্যই আওয়ামী লীগ, চেষ্টাটা দেখা গেছে যে তারা অবশ্যই আওয়ামী লীগ চেয়েছিলেন জনাব তারেক জিয়া তার প্রথম বক্তব্যেই আশার বাণী দিবেন। আমি অনুভব করি 5ই আগস্টের পরে সজীবদের জয়ের প্রথম বক্তব্যে উনি বলেছিলেন, তারেক জিয়ার আমি একসাথে ছোটবেলা খেলেছি। তার মানে সেখানে ওনারা অনেকেই চাচ্ছিলেন তারেক জিয়া এটা সমাধান করুক। এখন তারেক জিয়া এটা করতে বাধ্য না, তার উপর যে অন্যায় হয়েছে তিনি এটা যে করতে বাধ্য বা করবেন, চাইলেও রাজনৈতিক বাস্তবতা আছে, কিন্তু সেগুলো তাকে ওভারকাম করেই করতে হবে। জি, সাহেবুর রহমান আবিদ বাস্তব করতে পারতেন যে কথাটা বলেছি, ঘুরে ওই কথাই বলতে হয়। বিএনপির ঘাড়ির উপর 3 মিনিটে শেষ করি, ঘাড়ির উপর নিঃশ্বাস না বলতে, ভোট বাহিনী নিঃশ্বাস না বলতে পারতো, বুঝছেন না? এই একটা কথা। আর আমি একটা কথা বলি, সরকারের কাছে আহ্বান জানাবো, আপাতত 1-2 বছর এই যে সামাজিক নিরাপত্তার জন্য এত টাকা উনি বাজেট করেছেন, তো একেবারে টোটালে জিল্লুর ভাই আর কোনো নতুন কোট প্যান্টের কাপড় বিদেশ থেকে আসলে কিনতে পারবে না, আনার দরকার নেই। কোনো সাবান প্রসাধনী কোনো কিছু দরকার নেই। কোনো ফল, আম, জাম, আপনার আপেল, কমলা বন্ধ করে দেন। বিস্কিট, পরোটা, চানাচুর, কেক বন্ধ করে দেন। দরকার কি? আমরা এই দেশ থেকে আমরা যদি ওইগুলো বন্ধ করি, ওটা হিউজ পরিমাণ। এই যে বাজারে যান, আমার তরমুজ আমরা খাই, কাঁঠাল খাই, আম খাই, লিচু খাই, আছে তো। দরকার কি? আপেল, কমলা আমার এগুলো বন্ধ করে দেন, তো এসব প্রসাধনী বন্ধ করে দেন, অনেক টাকা সেভ হবে। আর বিদেশে যাওয়া সরকারি কর্মকর্তাদের উপরে অনেকখানি নিষেধাজ্ঞা দেওয়া আছে, সব যেতে পারে, অনেক টাকা লুট হয়তো। খিচুড়ি রান্না করার জন্য বাইরে দরকার, দেশের কোনো কাজে দেয় না। পুকুর কাটার জন্য আমার দরকার কি? খাল কাটার জন্য বাইরে দরকার। আমি নিজে দিয়ে ওখানে পুকুর, এবং যেই ব্যক্তি রিটায়ারমেন্টে যাবেন 2 দিন পরে, তাকেও বিদেশে পাঠান, তাকে বিদেশে পাঠাতে কেন? ওখানে কি শিখবে সে? আমি এটা বলছি যে এটা আমরা পারবো এই কারণে, ধরেন দলবল না, যারা দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, টাকা করে ফেরত আনার ব্যবস্থা করতে হবে, এবং আমি মনে করি যে এই যে টাকার মাঝে মাঝে ক্রাইসিস হয় না আমাদের, নগদ টাকা তো ক্রাইসিস নাই, গোডাউন টাকা আছে, আপনি জানেন? 1000 টাকা নোট আমাকে একজন মানে সন্ধান দিয়ে না আমাদের, হ্যাঁ, মানে পুরা বাড়িটা 3-4টা রুম, একটা পুরা টাকা ভর্তি। আমি আপনার এখানে বলে গেছিলাম ওই সময় যে আওয়ামী লীগের লোকেরা ডলার সংকট হওয়ার কারণ হলো যে টাকা রাখতে তো অনেক জায়গা লাগে, ডলার রাখতে তো কম জায়গা লাগে। দেখবেন ওদের বাড়িতে আপনার আলমারি না, ওদের বাড়িতে আপনার সিন্দুক না, বড় বড় স্টোর রুম করা আছে। ইউনিভার্সিটির বাড়তে পারে না, স্টোর রুমের ভিতরে ওই রকম ডলার জমা করা আছে। বহু জায়গায় কিন্তু এই টাকাটা রয়ে গেছে। টাকা গেছে কোথায়? এই জন্য আমরা খুঁজে বের করে অনুসন্ধান চালাতে হবে সরকার। অবশ্যই অনুসন্ধান করলে অবশ্যই বের হবে, তো সততার সঙ্গে বের করে সেটা আমরা এই যে সামাজিক নিরাপত্তা আমাদের এর ভিতরে আমরা আমাদের সরকারের কোষাগারে আমরা জমা নেওয়ার মধ্য দিয়ে আমরা এটা, আমার মনে হয় যেখানে আমরা অনেক কিছু আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমি বলে শেষ করি, আমাদের সর্বনাশটা যেটা হয়ে গেছে, আমার বাড়ির কাছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমি কয়েকদিন প্রোগ্রাম ছিলাম, মন্ত্রী ছিল, আমাদের মন্ত্রী খুব মন্ত্রীর এইখানে খুবই মানে
বলবো যে সচেতনতা তার ভিতরে আছে এবং সে এই ব্যাপারটা তার অকিবল আছে। এই যে বিদ্যুৎ কেন্দ্র যে আমরা ওখানে করলাম, আমি 35 থেকে 40,000 কোটি টাকা কিন্তু সেটা ভারত বা অন্য অন্য জায়গায় যারা করেছে তারা, এখানে আমাদের 1,13,000 কোটি টাকা ছিল। ডলারের এই দাম বাড়ার কারণে এখন হয়ে গেছে প্রায় 1,40,45,000 কোটি টাকা। দিন যত যাবে, আমি রাশিয়ানদের জিজ্ঞাসা করেছিলাম বা আমি সেদিন প্রশ্ন করেছিলাম যে এরা কতদিন থাকবে। আমার ওখানে আপনারা যাবেন, রাশিয়া যাওয়ার দরকার, এখানে রাশিয়ান সিটি দেখে আসবেন আমার গ্রামে, সেটা মেরে সেটা ঘুরতেছে। আমাদের বাংলাদেশ যারা শ্রমিক তারা প্রায় 20,000, 25,000, 30,000, ওদের মিনিমাম বেতন 1 লাখ থেকে 2 লাখ, 7 লাখ, 1 লাখ, 10 লাখ, এইভাবে টাকাটা লুট হয়ে চলে গেছে, আপনার ডলার চলে গেছে। এখন আমি বলেছি, মন্ত্রীকে বলেছি যে আপনারা ট্রেনিং দেন, ট্রেনিং সেন্টার করেন, রাশিয়াতে ট্রেনিং দেন, এখানে ওদের নিয়ে আসেন, ওদের ট্রেনিং যারা দিতে পারে ট্রেনার নিয়ে আসেন, এসে এখানে ট্রেনিং দেন। আস্তে আস্তে দিন যেতে যেতে আমি যে সবগুলো আমাদের দেখালো প্ল্যান, আমাদের দেশের ছেলেরা যেন এখানে এই কাজগুলি করতে পারে, তাহলে আমরা এই ডলারের হাত থেকে বাঁচবো। তারপরে এই টাকা তো পরিশোধ করতে হবে। ধন্যবাদ। এই টাকা 40টা কিস্তিতে টাকাটা পরিশোধ করতে হবে। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনি দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং মিস্টার হাবিব রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা বাজেট নিয়ে কথা বলছিলাম, অর্থনীতি নিয়ে। এই বাজেট প্রস্তাবনার পর থেকে প্রতিদিনই কথা বলছি, কিন্তু যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এই কয়দিন আমরা আলোচনা করি কিন্তু আজকে খানিক আলোচনা করবার চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে পলিটিক্যাল স্টেবিলিটি খুবই দরকার বাংলাদেশের জন্য, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দরকার, এবং এর জন্যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র বিনির্মাণের কোনো বিকল্প নেই। জাতি গঠনের প্রশ্নটা যেটা এসছে, এই জাতি গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের জন্ম, এবং সেটা এখন পর্যন্ত সমাপ্ত করা যায়নি। কাজে এটা অত্যন্ত জরুরি, একটা টেকসই জাতি গঠন এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ রাষ্ট্র, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা সকল পর্যায়ে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।